পুষ্পিতা বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়। সালমা বেগম জামা সরিয়ে হাত পা দেখে নিলেন, নিহত ভেজা কণ্ঠে বলল, মনি তুমিও? আলিয়া বেগম গলা উঁচিয়ে বললেন, কোনায় গিয়া ফসুর ফাসুর কইরা লাভ হইব না বৌমা। তোমার বইন ঝির কুকীর্তির ফাঁস হইছে, শাক দিয়ে আর কত মাছ ঢাকবা? পাশ থেকে এক ভদ্রমহিলা গলা মেলালেন, ঠিকই তো। ছি ছি, এসে থেকে মেয়েটার কাজকর্ম দেখে কত ভালো ভেবেছিলাম, আর শেষে কিনা বের হলো এমন দুশ্চরিত্রা। আরো একাধিক কণ্ঠ সামিল হয় সঙ্গে। ছি ছি চিৎকার জুড়ে দেয় পুষ্পিতার ওপর। পুষ্পিতা চোখ খিচে বুঝে নিল, খামচে ধরল পরনের কামিজ। জন্ম থেকেই সে চুপচাপ, চাপা, দুর্বল, তর্ক করতে পারে না। অপটু কাউকে মুখের ওপর জবাব দিতে যদি পারত, আজ একটু হলেও কি প্রতিবাদ করতে পারতো না এসবের? অনাথ অবলা মেয়েটা নিজের অসহায়ত্বের শিকার প্রতি ক্ষণে ক্ষণে। আজ যেন পৃথিবীর একটু বেশি নির্মম হলো তার উপর। আচ্ছা, এই নির্মমতার শেষ কি নেই? সালমা আক্রোশে চেঁচিয়ে উঠলেন, চুপ করুন আপনারা। পুষ্পিতা আমার মেয়ে, সে যদি কিছু করেও আসে আমি বুঝবো। মারতে হয়, বকতে হয়, আমি করব। আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই। আলিয়া বেগম পাল্টা তেতে বললেন, থাকবো না কেন? এই মাইয়া আমার পোলার ঘাড়ে বইয়া খায়, দায় থাহে। এখন আমার পোলার মান ইজ্জত লইয়া তামাশা করব, আর আমি মা হইয়া কিছু কমু না কেন? তারপর ছেলের দিকে চেয়ে বললেন, ও খোরশেদ, কি সর্বনাশ হইল বাপ! এই মাইয়া তো বিয়ার আগে আকাম কইরা ঘরে আইলো, সমাজে এখন মুখ দেখাবে কেমনি? পুষ্পিতা বোঝা গলায় সাফাই গাইল, দাদু, আপনি বিশ্বাস করুন, আমার সাথে ওরা কিচ্ছু করেনি। ওরা তো আমায় ভুল করে তুই চুপ কর মাইয়া, তোর না খান কলঙ্কিনীর মুখে কখনো কথা হুনাও পাপ। খোরশেদ, মাই কি কয় হুন, এই মাইয়া কইলাম না পাকি, অহন এই সংসারে রাখেন মানে আল্লাহর গজবটাই না না। নুহা রেগে মেগে বলল, আশ্চর্য মহিলা তো আপনি! বয়স হচ্ছে, এক পাক কবরে গিয়েছে, অথচ কুট কাচালি কমেনি। হ্যাঁ, খোরশেদ মোটা গলায় ধমক দিলেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো, তাও আবার আমার বাসায় আমার সামনে দাঁড়িয়ে? আর আপনার মা যে বলছে তা এতক্ষণ শোনেনি? উনি একজন গুরুজন হয়ে কিভাবে এত নোংরা ভাষা বলছেন? হ্যাঁ, যা বলেছে বেশ করেছে। বলটা কি বলেছে এখানে? তোমার বান্ধবী কাজ করে আসতে পারবে, আর কেউ বললেই দোষ। পুষ্পিতার মামি নুরুন নাহারের বয়স কম, তিনি একইভাবে মায়া মায়া চোখে চেয়ে আছেন ওর দিকে। পুষ্পিতার গলা ভিজিয়ে দেওয়া অশ্রুটুকুন দেখে বুকটা হু হু করছে। মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন, আহারে, সবাই মিলে কেমন করছি ওর সাথে। জমির চাপা গলায় বললেন, তুমি চুপ থাকো, এখন আমরা কিছু বললেই খোরশেদ ভাই ইনিয়ে বিনিয়ে ওকে আমাদের ঘরে গোছাতে চাইবে। নুরুন নাহার বিরক্ত হয়ে চাইলেন, স্বামীর প্রতি মুখ বাঁকালেন আলগোছে। মানুষের স্বামী জল্লাদ হতে শুনেছেন, দেখেছেন, অথচ এই বেলায় যেন সব পাশা উল্টানো। পুষ্পিতার বাবা খারাপ, মামা খারাপ না, আসলে মেয়েটার কপালই খারাপ। তার ভাবনার সুতো ছিল সালমার কড়া কণ্ঠে। শ্বশুরবাড়ির লোকদের সামনে স্বামীর উপর ফুঁসে উঠলেন তিনি, মুখ সামলে কথা বলবে খোরশেদুল। পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না? খোরশেদুল নাক ফাঁপিয়ে বললেন, না জানি না, এতদিন ভদ্র সাজের নাটক করতো তো, সেই নাটক আজ ধরা পড়েছে, আসল রূপ পেরিয়ে এসেছে এখন। সত্যি পুষ্পিতা, অবাক হচ্ছি তোকে দেখে। পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়া থেকে এসেও কি বেহার মতো দাঁড়িয়ে আছিস। অন্য কেউ হলে গলায় দড়ি দিয়ে এতক্ষণে। পুষ্পিতার গায়ে কাটার ন্যায় বিদ্ধ কথাটা ক্ষত বিক্ষত করে দিল অন্তঃপর। চিবুক তুলে নরম গলায় বলল, আমি জানি খালুজান, আপনারা কেউ এখন আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। যাই বলি না কেন, আঙুল ঠিকই তুলবেন আমার চরিত্রে। কিন্তু আমার আল্লাহ দেখছেন, তিনি সব কিছুর একমাত্র সাক্ষী। উনি জানেন আমি পবিত্র। আলেয়া বিদ্রুপ করে বললেন,
ওরে আমার পবিত্র কন্যারে, এক পোলার লগে থাকলি শুইলি, তার কাপড় পইরা ফিরাওয়াইলি, আবার কস আমি পবিত্রের। আল্লাহ কালে কালে কত কি দেখাইব আর। পুষ্পিতা দাঁতের নিম্নাষ্ট চেপে ধরে। দন্তপাটির ধারালো স্পর্শে নরম ত্বক ছিঁড়ে যায়। রক্তের নোনতা স্বাদ জিভে লাগলেও হুঁশ জ্ঞান এলো না। পুরো গলবিলটাই যে তিক্ততায় ভরে, সেখানে রক্তের লবণাক্ততা। আর এমনকি সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আম্মা, আর একটাও বাজে কথা বলবেন না, বলে দিলাম। কি করবা কইলে? আমারে হুমকি দিতাছ তুমি? খোরশেদ দেখাল তোর বউ আমারে চেত দেহায়, আমার পোলার ওপর বইনের মাইয়া খাওয়ায়, পড়ায়, আবার নোংরামি ধামাচাপাও দিতে চায়। কি সুন্দর মগের মূল্য পাইছে একজন। মহিদুল আলম কপালে আঙুল চেপে বসে। তার স্ত্রী আগে থেকেই ঝোঁকরুটে স্বভাবের। যেখানে যাবেন স্বইচ্ছায় ঢুকবেন ঝামেলায়। এই বয়সেও তার বদল হয়নি। লাগামহীন সীমাশূন্য নারীটিকে থামাতে বরাবর ব্যর্থ তিনি। আজ বয়স হয়েছে, হাতে লাঠি উঠেছে, এখনো তো সফল হওয়ার চিন্তাও বিলাসিতা। তিনি হতাশ ভঙ্গিতে চুপ করে রইলেন আগের ন্যায়। সালমা বললেন, আপনারা বাইরের লোকের কথায় আমার মেয়েকে যা তা বলতে পারেন না। খোরশেদুল বললেন, এখন আমরা বলছি তাই গায়ে লাগছে সালমা। একটু পর তো পুরো এলাকা বলবে, আঙ্গুল তুলবে তোমার বোনের মেয়ের উপর, থুতু ছাড়বে ওর মুখে। এত যে গা বাড়াচ্ছ, তা পুষ্পিতা চুপ কেন? আমি পবিত্র, আমার কিছু হয়নি, এই দুটো কথা ছাড়া আর কিছু শুনছি না। এর মানে নিশ্চয়ই এমন কিছু করে এসেছে যা বলার মুখ ওর নেই। ডলি বেগম পুষ্পিতার কনুই টেনে নিজের দিকে ফেরালেন। কান্নায় মেয়েটার বুক অব্দি ভেজা, অথচ সেই অশ্রুর রেশ বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারল না ওনাতে। নিজের মতো সন্ধিহান গলায় বললেন, আচ্ছা পুষ্পিতা, একটা কথা বলবে? তুমি আবার নিজের ইচ্ছেতে বিট্টুর সঙ্গে যাওনি তো? না মানে তুমি সুন্দরী, আবার সেই মাস্তানেরও মেয়েদের প্রতি ছুকছুকে স্বভাব, তার উপর যেমন ফিটফাট অবস্থায় ফিরলে, এখানে নিশ্চয় জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। যা ঘটেছে তোমার সম্মতিতেই ঘটেছে, তাই না? তা কতদিন ধরে এসব নোংরামি চলছে? পুষ্পিতার স্তব্ধ নেত্রে চাইল। টুপ করে কালের জল গড়িয়ে পড়ল মেঝেতে। বিহবলতায় অবশ জিভে প্রত্যুত্তর পেল না। অপমানে লজ্জায় মরে যাওয়ার প্রয়াস জাগলো শুধু। তেলে বেগুনে জ্বলে ওঠে নুহা। পুষ্পিতাকে খপাত করে ধরার ন্যায় সরিয়ে নিজের মুখোমুখি দাঁড়ায় ডলির। রুষ্টক্রুদ্ধ হয়ে পড়ল, খবরদার, আর একটা বাজে কথা বলেছেন তো? এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না? কেমন মানুষ আপনি? আমার লজ্জা লাগবে কেন? আমি কি নষ্টামি করে এসেছি নাকি ওর মতো? পুষ্পিতার মাথা ঘুরছে। কেন ফিরে এলো? কেন মরে গেল না কাল? সালমা বেগম দিশাহীন বাখারা। এত আত্মীয় স্বজন, অচেনা মানুষের মধ্যে ঘরের মেয়ের ইজ্জতের প্রশ্ন ওঠায় হৃৎপিণ্ড জ্বলে যায় তার। শক্ত গলায় বললেন, হ্যাঁ তাই, আমাদের মেয়ে খারাপ, তাতে আপনাদের কি? আমরা বুঝে নেব এসব। আপনি তো পরোপকার করতে খবরটা দিতে এসেছিলেন ভাবি, দেওয়া হয়ে গিয়েছে, এবার আসুন। ডলি অবাক হয়ে বললেন, আসুন মানে? আপনার কি মনে হয় এরকম একটা কথা জেনেও আমরা চুপচাপ চলে যাব? এমনি এমনি তো আসেনি ভাই, আসল কথাটাই তো বলা এখনো বাকি। খোরশেদুল আগ্রহ ভরে শুধালেন, কি কথা? মামুন শাহ চুপচাপ ছিলেন এতক্ষণ। মানুষ হিসেবেও তিনি বেশ নরম। তিনি ভাড়াটিয়াদের ওপর চোটপাট যা করার ডলি করেন সর্বদা। হালকা গলা খাঁকারে দিয়ে বললেন, দেখুন ভাইজান, বাড়িটা আমার বাবার ঋণ নিয়ে তোলা। আমিও তেমন কাজবাজ করি না, বাসা ভাড়া তুলেই খাই। এখন আমার যা মনে হয়, আপনাদের মেয়ের সঙ্গে বিট্টু মাস্তানের একটা গভীর সম্পর্ক আছে। ও যেখানে থাকবে, বিট্টুরও আনাগোনা বাড়বে সেখানে, হোক সেটা আমার বাড়ি বা অন্য কোথাও। কিন্তু কথা হলো, আজ বিট্টু আসবে, একটা সময় হাজির হবে তার দলবল। বাড়ির নিচতলায় ব্যাচেলর মেয়েরা থাকে, তাছাড়া আমারও দুটো শেয়ানা মেয়ে আছে। ওরকম ছেলে আসা মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাইছি।
আমি কোন আক্কেলে এর এত বড় রিস্ক নেই বলুন তো? পুষ্পিতা ব্যাকুল গলায় বলল, আপনারা কেন এসব বলছেন? আমি ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। খোরশেদুলের মেজাজ চোটে হাতের মুঠোয় আপনা আপনি আসা মক্ষম সুবিধা হাতছাড়া না করার আন্দোলন চলছে মাথায়। তিরস্কার করে বললেন, সম্পর্ক ছাড়াই পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করে এলি তাই না? খুব সম্মান বাড়িয়েছিস আমার, লজ্জা করে না কথা বলতে? নষ্টা মেয়ে কোথাকার। সালমা উঁচু স্বরে উচ্চারণ করলেন। খোরশেদ, বেশ বাক্যে পুষ্পিতার বক্ষ ভেদ করে চলে যায়। এক একজনের কথার সাথে প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। চোখের উষ্ণ জলে ভেতরের তাণ্ডব টকবগায় আরো। সহ্য সীমা পার হয় এবার। খোরশেদুলের চোখের দিক চেয়ে পরিষ্কার প্রতিবাদ করল, কণ্ঠে নম্রতা। খালুজান, না জেনে শুনে আমার চরিত্র নিয়ে একটাও কথা বলবেন না আপনি। কোমল মেয়ের আকস্মিক এই ব্যবহার মাথায় বন্যি ধরালো খোরশেদুলের। হতবাক হয়ে বললেন, তুই আমাকে চোখ রাঙাচ্ছিস পুষ্পিতা? আমাকে দেখ সালমা, দেখো সালমা, দেখো দুধ কলা দিয়ে মারাত্মক কালসাপ পুষেছি। সে তোমার স্বামীর উপর ফনা তুলছে আর কাল তোমাকে সুবল দেবে, বুঝেছ এখন? নুহা বলল, তো আপনি নোংরা কথা বলবেন আর চুপ করে থাকবে? আপনার যদি নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে এসব শোনাতে রুচিতে না বাঁধে, ওরও কেন? পুষ্পিতার জায়গায় আমি হলে তো এটা ভুলেও যেতাম যে আপনারা আমার গুরুজন। খোরশেদুল উষ্ণায় একাকার হয়ে বললেন, কি অভদ্র মেয়ে দেখছেন আপনারা? একজন কুকীর্তি করে আসবে, আরেক বান্ধবী সাফাই গাইবে তার। আজকালকার ছেলে মেয়েদের বাবা মার কোনো শিক্ষাই দেয়নি। সালমা বললেন, তুমিও যে ভালো শিক্ষা পেয়েছো কি করে বুঝবো? বাবার বয়সী হয়েও যে কুৎসিত ভাষা তুমি উচ্চারণ করছো খোরশেদ, তা তো কোনো ভদ্র ঘরের সন্তানের হতে পারে না। আলেয়া বেগম কটমট করে কিছু বলতে চাইলেন। পূর্বেই ডলি বেগমের কথায় বাধা পড়ল সেথায়। তিনি অধৈর্য হয়ে বলছেন, দেখুন ভাবি, আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আসেনি। আমার জামাই যেটা বলল শুনলেন তো? এখন কথা হচ্ছে, আপনাদের এই মেয়ে নিয়ে এই বাড়িতে থাকা চলবে না। এটা তো ভদ্রলোকের বাড়ি, এখানে এসব এলাও না। এই মেয়ে আজ গিয়েছে যখন, কাল আবার যাবে, না হলে গুন্ডাটাকে রাত বিরেতে বাড়িতে ঢোকাবে, শেষে মহল্লায় কুৎসা রটাবে আমাদের নামে। অন্য ভাড়াটেয়ারাও নিরাপত্তার ভয়ে বাড়ি ছাড়বে। আপনাদের জন্য তো আর পেটে লাথি মারতে পারবো না ভাই, তাই পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবেন। সালমা বললেন, কেন? 3 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছি আমরা, তাহলে খালি করব কেন? হাকিম মাথা দুলিয়ে বললেন, সেই তো, এলাকায় আসতে না আসতেই যে মেয়ে ছেলে জোটাতে পারে, সে মেয়ে যে আরো কোথায় কোথায় আসর পাতা কে জানে। এমনিতেও চেহারা ভালো হলে সেসব মেয়ে ছেলেদের নাড়াচাড়ায় নষ্ট হবে স্বাভাবিক। নুহা সালমা একসাথে কঠিন চোখে চাইল ওনার দিকে। দুজোড়া ভয়ানক চাহনিতে ভরকে হতভম্ব হলেন হাকিম। সালমা কাঠ কণ্ঠে বললেন, দারোয়ান দারোয়ানের মতো থাকবেন। বাড়ি ছাড়তে হবে তো ঠিক আছে, ছেড়ে দেব। ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই, কিন্তু আমার মেয়েকে নিয়ে আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। খোরশেদুল চোখ ছোট করে বললেন, বাসা ছাড়বে মানে? তুমি বললেই হবে নাকি? তোমার আমাকে ঠেলাগাড়ি মনে হয় সালমা? যে মাসে মাসে বাসা পাল্টাবে, ফের বাসা বদলানোর মানে কতগুলো টাকা খসানো তুমি জানো? পুষ্পিতার জন্য আমি কেন টাকা নষ্ট করব? আমি কোনো বাসা টাসা পাল্টানোর মধ্যে নেই। দরকার পড়লে ও চলে যাবে এখান থেকে। পুষ্পিতার মুখের রং পাল্টে গেল, ফ্যাকাশে হলো তত্র। সালমা আর্তনাদ করে বললেন, এসব কি বলছো? ও কেন যাবে? কেন যাবে মানে? শুনলে না মা কি বললো? এরকম অশ্রদ্ধ মেয়ের সংসারে থাকা মানেই আমি কেন পরের মেয়ের জন্য আমার গৃহের অমঙ্গল চাইব? কান খুলে শুনে নাও, বাসা আমি ছাড়বো না, আর না এই মেয়েকে আমার বাড়িতে রাখবো। পুষ্পিতার দুর্বল দেহ দেওয়ালে লেগে যায়, ক্ষুদ্র বুক দলিত মথিত। এক একটা কটু বাক্য যেন এক একটি কুঠারের মর্মাঘাতের মতন। তুমি কি পাগল হলে? সব জেনেও এসব কি বলছো? ও আমাদের রেখে যাবে কোথায়? কেন, ওর বাবা আছে না?
তোমার পায়ে তো রয়েছে, সে কেন দায়িত্ব নেয় না ওর? সব টাকা আমার একার, তাই না? জমির মুখখানা চোরের ন্যায় করলেন। নূরুন নাহারকে বললেন। দেখেছো, বলতে না বলতে আমাদের দিকে ঠেলছে। নূরুন নাহার ওসবে কান দিলেন না। তার চোখ ফেটে জল আসছে। নিজেও এতিম কিনা। আলিয়া বললেন, কাউরে না পাইলে যে নাগরের সাথে রাইতে আইছিল, তার কাছে যাইবার কও না। পুষ্পিতার চোখ ব্যথা করছে। এইটুকু সময়ের অধিক কান্নায় পল্লব ভারী, কথার ঘায়ে দগ্ধ জ্বলছে। খুব আস্তে ভাঙা গলায় বলল, আমি চলে যাব, তাই দোহাই লাগে আমার চরিত্রকে আর কাঠগড়ায় তুলবেন না। রাহাত আটকে উঠল, ঝট করে চেপে ধরল বোনের হাত, মাথা নেড়ে বলল, না না, তুমি কোথাও যাবে না। সালমা দুই বাহু ঝাঁকিয়ে বললেন, মাথা খারাপ হয়েছে তোর পুষ্পিতা? ও বললেই হলো, কোথাও যাবি না তুই। খোরশেদ চেঁচিয়ে উঠলেন, কণ্ঠে আক্রোশ। ব্যাস, অনেক হয়েছে সালমা। পরের মেয়েকে নিয়ে অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার। আজ আর নয়, এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে তুমি। ঠিক কাকে চাও তুমি? স্বামী সন্তান সংসার, নাকি এই চরিত্রহীনা পুষ্পিতাকে? পুষ্পিতা মাথা তুলল না, তাকানো তো দূর, নড়ল না ও সামান্য, যেন অধিক শোকে গড়া অভঙ্গুর পাথর। দু ঠোঁটের পাশে বিষাদের হাসি ছড়ালো স্বল্প। ক্লান্ত চোখে চাইল সিলিং ফ্যানের দিকে। এই দিন দেখার থেকে ওখানে ঝুলতে পারলে ভালো হতো না? সালমা স্বামীর শর্ত শুনে মূর্তি বনে গিয়েছে। কিছুক্ষণ নিষ্প্রভ চোখে চেয়ে বললেন, কি বলবে খুরশেদ? খোরশেদের কাট জবাব, যা বলেছে তুমি শুনেছ। পুষ্পিতাকে আর এক মুহূর্তে এই বাড়িতে রাখবো না আমি। যদি এর বিরোধিতা করো তাহলে তুমি ওর সঙ্গে চলে যেতে পারো, তবে যাওয়ার আগে এই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে। সাথে জেনে রাখবে, ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার উপর কোনো অধিকার তোমার থাকবে না সালমা। পুষ্পিতা চোখ মুছল, উত্থাল পাথাল বক্ষে দীর্ঘশ্বাস ফেলল। আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি হতে। ছেলেটা উদ্গ্রীব, বিভ্রান্ত চোখে চেয়ে রয়। পুষ্পিতা এক পা করে পিছিয়ে যায়, মুখ চেপে কেঁদে আচমকায় নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। রাহাত গতিতে আপু আপু বলে ছুটতে নিলেই টেনে ধরলেন খোরশেদুল। জোর করে চেপে রাখলেন ওকে। সালমা আহতের ন্যায় ধপ করে বসে পড়লেন মেঝেতে। বাকি সকলেই প্রত্যুষের এই সময়টায় বিনা টিকিটে মজা দেখে গেল। নীরব সাক্ষী রইল একটি অনিঃসহায় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার। করুণাময় সৃষ্টি বিশাল এই ধরিত্রী বরাবরই নিষ্ঠুর। এখানে শক্তিহীন মানুষগুলোই সবচাইতে বড় ভুক্তভোগী। অনুগ্রহদের কাদামাটির মতো পিষে ফেলা কলুষিত সমাজের দায়হীন রীতি। সেই রীতি যেন কাটায় কাটায় প্রমাণ করে দিল আজ, বেঁচে থাকতে এতটাও নরম হতে নেই। সময়টা বৈশাখের রূপ বদলে। নৈশভর প্রলয় নৃত্যের পর মধ্য দুপুরের প্রচণ্ড গরম। তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার উপর, দগদগ করে শরীর ঘামে। আজ 8 দিন পর দোকান খুলছেন করিম শাহ। সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঝাঁপ মেলে বসেন তিনি। আর বিট্টু গ্যাং এখানে হানা দেয় ঠিক 11টায়। তীব্র আসে আস্তে ধীরে, তার লাল জিভ দূর থেকে দেখলেই হিড়িক পড়ে আওয়াজে। হুকুম ছাড়াই করিমের তটস্থ হস্তযুগল ব্যস্ত হয় ত্রস্ত চা বানানোর যুদ্ধে। প্রায় অনেক দিন পর চেনা জানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম। তীব্র হাজির হতেই সেই হাসি বাড়ল। সত্যি বলতে হাসিটুকু টেনে হিচড়ে আনা। তীব্রকে দেখলেই তার পৌর হাঁটু কাঁপে, অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন। চায়ে চিনি কম বেশি হলেই ছেলেটা চেতে তার স্বাদের দোকান ভেঙে না দেয়, সেই শঙ্কায় শিরদাঁড়া সবসময় ভেসে থাকে পিঠের ওপর। তবুও আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের ন্যায় সালাম দিলেন তিনি। শুধালেন, ভাই কেমন আছেন? তীব্র বেঞ্চে বসলো, পাশ ঘেসে বসলো বাকিরা। কতকে জায়গা না পেয়ে পা ঝুলালো স্বীয় বাইকে। ভালো কোচিলে এতদিন? গ্রামে গেছিলাম ভাই, বউটারে রেখে আসতে। শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না। এতদিন ওখানেই বেরিয়েছি, অনেক বছর পর গেলাম তো। বলতে বলতে কাচের কাপে চামচ নাড়লেন করিম। টুং টুং শব্দে তখন আলোড়িত। মিরাজ জলের বোতলের ছিপি খুললো, ঠোঁটে বসাতে বসাতে শুধালো, বউ রেখে এলে কেন? আরেকটা বিয়ে করবে না নাকি?
না না ভাই, কি যে বলেন। পরপর লাজে নিয়ে এলেন করিম। আইটাই ভাব করে বললেন, আসলে বউ পোয়াতি ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নেই, ওর যত্ন আত্মীর জন্য। পথিমধ্যেই মিরাজের সবে নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে। ভ্যাবাচাকা খেয়ে থেমে গেলেন তিনি। মুশফিক গোল গোল চোখে ওনার আগা মাথা দেখলো, দাড়িতে পাক ধরেছে, চামড়া কুচকেছে, এই বয়সে আবার বাচ্চা। সাফিন এক ধাপ এগিয়ে মুখের ওপর বলে বসলো, তোমার না আগের আরও 6টা ছেলে মেয়ে, এখন আবার এবার তো চাচিরে রেহাই দাও, বইরা হইতেছো বাপ। আর কত, এই তোমাদের জন্যই দেশে জনসংখ্যা বাড়ে, রাস্তায় জ্যাম হয়, অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আসে, গ্যাসের দাম বাড়ে, ডিম খাওয়া যায় না। করিমের হাসি গায়ে চুপসে গেল মুখমণ্ডল, তবুও রাগ করার স্পর্ধা তার নেই। চুপচাপ হজম করলেন কথাগুলো, চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন। তীব্রর বিলাতি নয়ন রাস্তার উপর, শুভ্র ললাটে গুটি কতক ভাঁজ, সূক্ষ্ম চাহনি ছুটে যাওয়া যানবাহনে। ওইভাবে গরম যায় চুমুক দিল সে। বাকিটা গল্পে ব্যস্ত হলো, হাসাহাসি ঠাট্টায় লুটিয়ে পড়লো এক একজন। করিমের শান্ত টং মুহূর্তেই কেমন টক বগিয়ে ওঠে। রাস্তার থেকে মেয়ে গেলেই চিরচেনা সেই রসিকতা ওদের, সিটি বাজানো, আকার ইঙ্গিতে টেনে টেনে কথা শোনানো। সাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট, মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে। এখানে আরমান নেই। তীব্রর কথায় নাহিদের ছায়া সঙ্গী বনেছে। নাহিদের পাগলামি বাড়ছে, চেঁচিয়ে গলা ভেঙেছে। উল্টোপাল্টা কি করে বসে আবার, বন্ধু মহল আড়ষ্ট সেই আশঙ্কায়। সাফিনর যাওয়ার কথা তুলল, মাকে নিয়ে তার চিন্তার কমতি নেই। প্রত্যেকে আশ্বাস দিল তাদের, শুধু তীব্র নিরুত্তর বসে। তামাতে নির্মাষ্ঠ সম্মুখ, দাঁতে কাটা, বিড়ালক্ষী উদাসীন চেহারায়, কোনো কিছুর চিন্তা, কোনো দক্ষ ধ্যান। সাফিন কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল। তীব্র এমনিতে চুপ থাকে না, আজ কি হলো? গায়ের মধ্যমণি নীরব থাকলে জমে। সে ওপাশের বেঞ্চ থেকে উঠে এপাশে এলো, পিঠে হাত রাখতেই খানিক চমকে চাইল তীব্র। সাফিন অবাক হয়ে বলল, কিরে চমকে উঠলি কেন, কি ভাবছিলি এত? তীব্র সামনে ফিরল, ছোট করে বলল, কিছু না। সাফিনের সন্দেহ বাড়ে, চুপ থাকা দলের দিকে চেয়ে ভ্রু চায়। মুশফিক মিরাজ মাথা নাড়ল দুপাশে। তারাই যখন জানে না, বাকিরা কি জানবে? বন্ধুদের চোখাচোখির মধ্যেও তীব্রর হেলদোল দেখা গেল না। সাফিন মাথা চুলকালো, বুদ্ধি আটলো তীব্রর মনোযোগ পেতে। অচিরেই কিছু একটা ভেবে মিটি মিটি হাসলো, দুষ্টুমি করে বলল, কিছু ভাবছিলে না, কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি, কি যেন পুষ্পিতা। শুধুমাত্র তীব্রকে খোঁচানো আর মজা করতে বলেছিল সাফিন, অথচ ঝট করে চাইল তীব্র। দৃষ্টি কণ্ঠ প্রগাঢ় করে শুধালো, তোর এমন কেন মনে হলো? সাফিন কাঁদ না যায়, এমনি। কেন, সত্যি বললাম নাকি? তুই তুই মেয়েটাকে নিয়েই ভাবছিলি। তীব্র বিরস আওড়ালো। ফালতু কথাবার্তা। মিরাজ সন্দিহান গলায় বলল, আসলে কি তাই? তোর কি মেয়েটাকে একটুও ভালো লাগেনি বিট্টু? প্রেমেও পড়িস নে, লাইক লাভ এট ফার্স্ট সাইট? ঘটনার আগামাথা না জানা ছেলেদের চেহারায় কৌতূহল, উৎসাহী চোখ মুখগুলো একভাবে চেয়ে। তীব্র এমন ভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতন বাক্য বলেছে মিরাজ। উত্তর দেওয়ার আগেই সাফিন মাঝখান থেকে ফটাফট দাঁড়িয়ে যায়, হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেমাটিক ভঙ্গিতে দেখালো, গাইস ভাবো, একটা অন্ধকার রাত, বাইরে বাস পড়ার শব্দ, হাতে একটা মোম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের বাড়তি আমাদের নায়ক বিট্টু ওরফে দ্য গ্রেট তীব্র রেজা তালুকদার। তারপরে একটুখানি ঝুঁকে যাওয়া, চোখে চোখ রাখা দুজনে। সামনে একটি অপরূপ সুন্দরী মেয়ের দিকে হা করে চেয়ে আসে সে। আহা কি দৃশ্য, কি আহামরি সিন! আনন্দে বৃষ্টিরা নাছিল, বাতাসে শো শো শব্দ গানা বাজলো, চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে? কে তোমায় সাজিয়েছে এত অপলোকে? দরে ধুম নারে নারে, ধুম নারে নারে। তীব্রর মানুষ পটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল সেই ভীত চাহনির কম্পিত একজোড়া অধর এলোমেলো চুল। কল্পনা বিস্তর হওয়ার আগেই চট করে চোখ খিচে নিল সে।
সাফিন হাত দিয়ে গিটার বাজানোর ঢং ধরেছে, বাকিরা মাথা ঝুলিয়ে তাল দিচ্ছে। কাঠের বেঞ্চে ঢোল বাজানোর শব্দটাই বিরক্ত হয় তীব্র, রেগে মেগে ধমক দেয়। থাম। সহসা থামলো ওরা। করিম ঠোঁট চেপে হাসছিল। শশব ব্যস্ত ঠিকঠাক করলেন তিনি নিজেকে। তীব্র নাক ফুলিয়ে পড়ল। এখানে প্রেম আসছে কোত্থেকে? আসেনি। না, কারো দিকে চেয়ে থাকা আর প্রেমে পড়া এক না। এই তো তোর দিকে তাকালাম, এর মানে কি তোর প্রেমে পড়েছে? সাফিন দুপাশে মাথা নাড়ল। তীব্র প্রতাপী গলায় বলল, প্রেম হচ্ছে নাহিদের মতো লতুপুতু ছেলেদের সম্পত্তি, আমার জন্য ওসব নয়। সকলে সহমত পোষণ করল। ঠিক ঠিক। আলোচনা স্থগিত হওয়ার স্বস্তি পেল তীব্র। শ্বাস ঝাড়ল ফোঁস করে। তন্মধ্যে সাফিন রাস্তার দিকে ইশারা করে দেখালো। ওই দেখ তোর ফুটবল যাচ্ছে। ঘাড় ঘোরালো তীব্র। হেঁটে যাচ্ছে রাহাত। তার স্কুল মর্নিং শিফটে বরং ইউনিফর্ম, বাড়ি ফিরছে। প্রায় অনেকদিন পর ওকে দেখলো তীব্র। সাফিন নিজেই হাঁক ছুড়ল, এই গোলুমোলু, এই রাহাত। ডাক শুনে থামলো রাহাত। আশপাশ চেয়ে ফিরে তাকালো। অন্য মনস্কতায় ওদের খেয়াল করেনি এত সময়। তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে। সঙ্গে সঙ্গে অবজ্ঞায় ঘুরিয়ে নিল চেহারা। ছোট্ট কদমে হনহনে গতি ধরতেই কপাল গুছিয়ে এলো তীব্রর। মিরাজ বিস্মিত হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তোর খুদে ফ্যান এমন করলো যে? গোলুমোলু বলে খেপেছে বোধহয়। সাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে। যেখানে সামান্য ওকে রাস্তায় দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে, আঙুল ধরেছে জড়তাহীন, সেখানে এই আচরণ ভাবনায় ফেলল। একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না। সে তৎপর হয়ে উঠে পড়ে। কেন জানে না, রাহাতকে নিয়ে আগ্রহ কেন তাও না। হয়তো প্রথম কোনো আদুরে শিশু স্বেচ্ছায় কোল ঘাসায় পাথুরে মন একটু নরম হয়েছিল। বাকিরা উঠলো ওর দেখা দেখি। রাহাতের মুখবিবর লালচে, অথচ ক্ষুদ্র না খুঁজছে। যদি ক্ষমতা থাকতো এক্ষুনি তীব্রকে শেষ করে ফেলতো মেরে। শুধুমাত্র তার জন্যই তার 2 দিন ছোট আপু ঘর ছাড়া, আর ফিরবেও না হয়তো। রাহাতের কোটর পড়ল পুষ্পিতার আনন্দ মনে করে। সে হাতের উল্টো পিঠে চক্ষু মুছে নেয়। পেছন থেকে আচমকাই অন্য হাতটা টেনে ধরল কেউ। চকিতে ঘুরল। ভেজা আঁখি তীব্রকে দেখেই তপ তপ করে চলে উঠল। হাত মুচড়ে পড়ল। ছাড়ুন। হা হয়ে গেল প্রত্যেকেই। সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্র চেহারায়। হতবাক সে, হতচেতন। সাফিন গোল চোখে সবাইকে দেখল। বিষয়টার সঙ্গে বন্ধুর সম্মান জড়িয়ে দলের কনিষ্ঠদের আদেশ করল, তোরা ডঙে গিয়ে বস, আমরা আসছি। টাটুস আওয়াজবিহীন প্রস্থান নেয় তারা। রয়ে যায় মুশফিক, মিরাজ আর ও। তীব্রর কপালের ভাঁজ প্রখর হয় আরো। বুঝতে না পেরে পড়ল, কি হচ্ছে তোমার? আপনি আমার সাথে কখনো কথা বলবেন না? আপনি খুব খারাপ একটা লোক। নির্ভীক চিত্তে আওড়ালো রাহাত। বোনের শোকে দিশেহারা যেন। এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মাস্তানের সামনে এমন ভঙ্গিতে বললেও ক্ষুদ্র মুখে লেশ মাত্র আতঙ্ক দেখা গেল না। তবে বলতে বলতে চোখ দুটোতে ছাপিয়ে এলো জল। রাঙা ওষ্ঠপুট নিংড়ে বিলম্বহীন কেঁদে ফেলল সে। তীব্র তাজ্জব বনে গেল। অবুঝের ন্যায় মুখ চাওয়াচাওয়ি করলো বন্ধুদের সাথে। রাহাত নাক টানলো। গোল গোল কপালে চটচটে অশ্রু। হেঁচকি তুলতে তুলতে বলল, আমি আপনাকে কত পছন্দ করতাম। ছোটাপুর কথা কখনো অবাধ্য হয়নি, কিন্তু এবারও মানা করে সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছি। আর আপনি কি করলেন? এমনটা করতে পারলেন? কাতর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙার শোক। অথচ পুরো বিষয় মাথার ওপর দিয়ে গেল ওদের। এই অভিযোগ, এই কান্না, এই আচরণ সব যেন প্রহেলিকা। তীব্র রাহাতের হাত ছাড়েনি তখনও, এখনো ছাড়লো না। শুধু মেইন রাস্তা থেকে টেনে নিয়ে এলো এক পাশে। মুখোমুখি হাঁটু গেড়ে বসে দুবাহু ধরল। কণ্ঠ যথাসাধ্য কোমল করে বলল, আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। তবে তুমি কাঁদছো, তাতে খারাপ লাগছে। জেনে শুনে তোমার তো কোনো ক্ষতি করিনি, তাহলে? রাহাত আদ্র গলায় তেজ এনে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন। শুধু আমার কেন, ছোট আপুরও ক্ষতি করেছেন। আপনার জন্য আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তীব্র হোঁচট খেল। বিহ্বল হয়ে বলল, আমার জন্যে? আমি তো তোমার ছোট আপুকে চিনি না। রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে দেয়। মিথ্যা বলছেন কেন? আপনি তো 2 দিন আগে আমার আপুকে ধরে নিয়ে গেছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়ে
ফেরতও দিয়েছেন। প্রখর রৌদ্রে তপ্ত আবহাওয়ার এক বিশালাকৃতি বাজ পড়ল মুহূর্তে, তীব্র কিং কর্তব্য বিমূঢ় বিস্ময় বাকিদের দৃষ্টিতে মুশফিকের জিভ ফুঁড়ে বেরিয়ে আসে। পুষ্পিতা! মীরা ছটফটে কণ্ঠে বলল। পুষ্পিতা কি তোমার বোন? রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলল। আজকে 2 দিন হয়েছে আপু চলে গেছে, আমাকে এখন কেউ আদর করছে না, আম্মু শুধু কাঁদছে। আজ আমার আপু বউ ভাত, কিন্তু আমি যাইনি। বাড়িতেও এক দণ্ড মন টিকছে না আপুকে ছাড়া, আমার শুধু কান্না পাচ্ছে। আপনি কেন এরকম করলেন ভাইয়া? আমার আপু কি আপনাকে কিছু বলেছে কখনো? কোনো ক্ষতি করেছে আপনার?